This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। গড়ছাড়া তৃণমূল কর্মীকে বাড়ি ফিরতেই মারধর তৃণমূল কংগ্রেসের অপর এক গোষ্ঠীর। মারের চোটে অজ্ঞান হয়ে যান তৃণমূল কর্মী শেখ সাবির আলী। পার্টি অফিসেই ফেলে রাখার অভিযোগ উঠছে। পরে আহতের পরিবার ক্ষমা চেয়ে কোনো মতে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তদন্তে পুলিশ। কালকে ছেলে আমার ঘরে আছে আর এরা লাই দূর আমি লাই দিলে যে দূর খুলো লাই দূর আমি কেন খুলবো? তা বলি তোমার ছেলে তো কোনো দোষ, আমার ছেলে কিছু দোষ করেছে? তা বলি না, তোমার ছেলে কিছু দোষ করে নাই, তোমার ছেলে কিছু করেও নাই, কিছু করো না, খাটে আবার খুলো, ওকে খাটে একটা জিজ্ঞেস করবো। আমার ছেলে দেখলে সত্যি তো আমাকে মারবে মনে হয়, উপায় নাই। আমার ছেলে ঘরে খিলটা লাগিয়ে দিয়েছে, ঘরে খিল লাগিয়েছে। ওদিন বলছি তোরা গ্রামেরই ছেলে, গ্রামেরই ভাই, আমার ছেলে যদি পার্টি করে থাকে, যদি অন্যায় করে থাকে, একই পার্টি, তা আমি তোদের কাছে জোর হাত করছি, আমার একটা ছেলে যেন মারিস না। তা বললো আমি ওরা মারবো না। ছেলেকে ডেঙ্গে ঘর থেকে বার করে মারতে মারতে ডেঙ্গে করে জোর হাত করছে, হাতটা বেরোইছে, পায়ে পড়ছে, পায়ে মারছে। একটা সদস্য তাকে বললাম, সদস্য আবার ঢুকিয়ে দিল, দুটো ছেলেকে দিয়ে সামনে খিল লাগিয়ে দিল। আর সামনে কাল কখন হয়েছে এটা? কালকে হয়েছে ওই 12টা 12:30 একটা সময়। ঘরে কেউ ছিল না দিনের বেলায়। কি মারলো? এইখানে মাথা নিয়ে যাবো, পার্টি অফিসে ভোট দিলে দিয়ে মারলে। ভাঙরের পর কলকাতা পুলিশের আওতায় নরেন্দ্রপুরের একাংশ। নরেন্দ্রপুর থানাকে ভাঙা হচ্ছে 3টি থানায়। আটঘড়া, খিয়াদহ আসছে কলকাতা পুলিশের অধীনে, নরেন্দ্রপুর থাকছে বারুইপুরের অধীনে। স্কুলে মারধরের ঘটনার জেরেই সিদ্ধান্ত নরেন্দ্রপুর নিয়ে সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়। নরেন্দ্রপুর নিয়ে সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়। আপনাদের আরও একবার জানাই, ভাঙরের পর এবার কলকাতা পুলিশের আওতায় নরেন্দ্রপুরের একাংশ। নরেন্দ্রপুর থানাকে ভাঙা হচ্ছে 3টি থানায়। আটঘড়া, খিয়াদহ আসছে কলকাতা পুলিশের অধীনে, নরেন্দ্রপুর থাকছে বারুইপুরের অধীনে। স্কুলে মারধরের ঘটনার জেরেই এই সিদ্ধান্ত, নরেন্দ্রপুর নিয়ে এই সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায়। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। দীক্ষা, এই সিদ্ধান্তের কথা আর কি জানা যাচ্ছে একটু আমাদের ডিটেল বলো। দেখো, নরেন্দ্রপুর থানা যেটা বারুইপুর পুলিশ ডিভিশনের আন্ডারে ছিল আমরা জানি, কিন্তু আজকে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এই নরেন্দ্রপুর থানাকে 3টে ভাগে ভাগ করা হবে। তার মধ্যে নরেন্দ্রপুর থানা বারুইপুরের অধীনেই থাকবে, কিন্তু পরিবর্তে আরো দুটো তৈরি করা হচ্ছে, খিয়াদহ এবং আটঘড়া। সেই দুটো থানাকে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ ভাঙনের পর আমরা দেখলাম যে নরেন্দ্রপুরকে আবার কলকাতাতে ভেঙে 3টে করে দুটিকে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসা হচ্ছে। মনে করা হচ্ছে যে নরেন্দ্রপুর থানার অন্তর্গত এই যে স্কুলের একটি ঘটনা ঘটেছিল, যেখানে দেখা গিয়েছিল যে স্কুলের শিক্ষককে বুকে মারধর করা হচ্ছে, সেই ঘটনার জের বলেই মনে করা হচ্ছে, এবং তার জেরেই আজকে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে যে নরেন্দ্রপুর থানাকে ভাঙা হবে, ভেঙে দুটিকে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসা হবে এবং নরেন্দ্রপুর থানাটা বারুইপুর। ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও 100 দিনের টাকা পাওয়া নিয়ে দোলাচলে সন্দেশখালীর কর্ণখালীর বাসিন্দারা। আদিবাসী গ্রামের অভিযোগ কি? অভিযোগ হচ্ছে 100 দিনের টাকা অ্যাকাউন্টে ঢোকার পর তার নেতাদের হাতে তুলে দিতে হতো এর আগে। এটাই তাদের পূর্ব অভিজ্ঞতা। কথা না শুনলেই কপালে জুটত কোট আনকোট পালিশ। মধ্যরাতে বাড়ি থেকে তুলে এনে লাঠি কোদাল দিয়ে চলতো মারধর, যাকে বলা হতো পালিশ। ভয় নেতাদের হাতে নিজেদের খেটে খাওয়া টাকা তুলে দিতে বাধ্য হতেন প্রেমানন্দ সর্দার, পুষ্প সর্দাররা। তাদের অভিজ্ঞতার কথা তারা তুলে ধরলেন TV9 বাংলার প্রতিনিধির সামনে। কেন্দ্র টাকা না দিলেও রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা 21 লক্ষ মানুষ শীঘ্রই তাদের 100 দিনের যে টাকা, সেই 100 দিনের টাকা পাবেন। এই আশ্বাসের পরও সন্দেশখালীর মানুষ তারা কিন্তু আশ্বস্ত হতে পারছেন না। আমরা পাই এটা কেন পাননি? কেন? পার্টি নেতারা নিয়ে নিচ্ছে। বাবা কথা বলতেই দেয় না, তা আর যদি বেশি কথা বলে তো ওই স্বামীকে ডেকে পিটবে। শিবু হাজরা এবং হচ্ছে উত্তম সর্দার, এইসব লোক ওরা নিজে আসে না, ওরা পেয়াদা পাঠিয়ে দেয়। পুলিশ প্রশাসন আমাদের কথা নেয় না। তো ভিডিও কি বলেন? ভিডিওর কাছে যাব কি করে? ভিডিওরও তো মুখ বন্ধ করে রেখে দিয়েছে তৃণমূলের নেত্রীরা। কি বাজারা তো যেতে দেয় না ভিডিওকে কাছে, ভিডিওর কাছে যেতে দেয় না। না কি বলে? বলে না ওখানে যাবে না, আমি যেখানে ডাকবো সেখানে যেতে হবে, না হলে পালিশ হবে। তাই যে লাঠি পালিশ হবে, কোদাল ব্যাট চান্স দিবে, ছোট মোটো এত বড় কোদাল ব্যাট। আই খেলা বল
চালাবে বাড়ি। আমরা তোমাকে বড় লোক করলাম, এখন আমাদেরকে পালিশ করতে চাইছো তুমি না, রাজনীতি করছো, এরকম ধরি মারবে, থানায় লেগাবে, এইটা ভালো হয় গরিব লোকের? ওদেরকে দেশ থেকে তাড়াতে হবে, তারপর যদি টাকা পয়সা পাওয়া যায়। টাকা পাবো বলে বিশ্বাস হচ্ছে না। উত্তম, শিবু হাজরা এরাই তো মেরে নেবে, এরাই তো দেবে না। অ্যাকাউন্টে টাকা ঢুকতো, ঠিক আছে, টাকা তুলে আবার পার্টির লোককে দিতে হতো। কাদের দিতেন? টিএমসি নেতাদের। না দিলে একদম ওই কোদাল বেট চলতো। বিশাল বয়সটা চোখে থেকে জল পড়ে টাকা পেলাম না আজকের, কিসের জন্য পাবো না? হ্যাঁ, কিসের জন্য পাবো না আজকের? প্রশ্ন হলো প্রশাসন এই ভয় ভাঙিয়ে তাদেরকে কি আশ্বস্ত করতে পারবে যে যাদের হকের টাকা তারাই পাবেন? এটা সুনিশ্চিত করা সম্ভব হবে সন্দেশখালীর বুকে? ক্যামেরায় মাখনের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। ভাই শিক্ষক পিটিয়ে শিরোনামে আদালতের নির্দেশের পরও মনমথনাথ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষকের টিকি ছুঁতে পারেনি পুলিশ। কম যান না তার দাদাও। ইজাজ আহমেদ বলরামপুর ডাঙ্গা হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন। সে সময় মিড ডে মিলের চাল ডাল চুরি থেকে সবুজ সাথীর সাইকেল বিক্রির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 2017-তে দক্ষিণ চব্বিশ পরগনার ডিআইকে চিঠি লিখে ইজাজের বিরুদ্ধে অভিযোগ জানান হাই মাদ্রাসার বাকি শিক্ষকরা। 2018-তে এফআইআর করে পুলিশও। 409 ধারায় মামলাও হয়, কিন্তু তারপর না, কিছুই হয়নি, বহাল তবিয়তে ইজাজ। কি কি অভিযোগ ইজাজের বিরুদ্ধে আপনাদের বলি। অভিযোগ 1, মাদ্রাসার পড়ুয়ার সংখ্যা বেশি দেখে বিডিও অফিস থেকে মিড ডে মিলের জিনিসপত্র সংগ্রহ। অভিযোগ 2, প্রধান শিক্ষক পদের অপব্যবহার করে পড়ুয়াদের ভুয়ো নাম, ছবি, নথি পাঠিয়ে বাইসাইকেল সরবরাহ। অভিযোগ 3, সরকারি অফিস থেকে পড়ুয়ার তুলনায় বেশি পাঠ্যপুস্তক এনে অন্যত্র বিক্রি। অভিযোগ 4, মাদ্রাসার কম্পিউটার ভ্যানিশ করে দেওয়া। ভাই যখন নিখোঁজ ঠিক তখনই দাদার দুর্নীতির পর্দাফাঁস, যিনি একসময় প্রধান শিক্ষক পদেই ছিলেন। তাহলে কি এই দুই ভাইয়ের মাথায় কোনো অদৃশ্য হাত রয়েছে, যার আশীর্বাদে দেদার দুর্নীতি করেও তারা বহাল তবিয়তে রয়েছেন? হ্যাঁ, এই প্রশ্ন এই ঘটনা আরও একবার তুলল। এ যেন দাদা ভাইয়ের এক আজব কীর্তি। বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দিরে শিক্ষক পেটানোর ঘটনায় মূল অভিযুক্ত সৈয়দ ইমতিয়াজের ভাই সৈয়দ ইজাজ আহমেদ এই ডাঙ্গা হাই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক, আর তাকে ঘিরেও একের পর এক বেরোচ্ছে দুর্নীতির জাল। সবুজ সাথী সাইকেল মিসম্যানেজমেন্ট, সাইকেল ছাত্র কম অথচ সাইকেল অনেক সাইকেল তুলেছে। তোলার পর বই খাতাও বিভিন্ন এখানে স্কুলের মাদ্রাসা বই খাতা সাপ্লাই করেছেন উনি। বেনিয়ম স্কুলকে কমিটিকে না জানিয়ে উনি করেছেন নিজের ক্ষমতার বলে। সেগুলো ওই পার্শ্ববর্তী এখানে স্কুল ছিল সেই স্কুলে দিত। হেডমাস্টার নিজেই করতো, হেডমাস্টার নিজে সব কাজই করতো। জুতো সেলাই থেকে চণ্ডীগড় সব কাজ উনি একাই করতেন। হ্যাঁ, ক্লার্ক ছিলেন, ক্লার্কে দিয়ে কোনো কাজ করাতেন। অ্যাকাউন্টেন্টস উনি অ্যাকাউন্টগুলো নিজেই দেখতেন। ক্লার্ককে কাজই দিত না। একদিকে যেমন সৈয়দ ইমতিয়াজ আহমেদকে এখনও পুলিশ ধরতে পারছে না, ঠিক সেই রকমই এই ডাঙ্গা হাই মাদ্রাসার প্রাক্তন প্রধান শিক্ষক, যার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, তারও টিকিটই ছুঁতে পারছে না স্থানীয় প্রশাসন, যার নাম সৈয়দ ইজাজ আহমেদ। রাজ্য জুড়ে একের পর এক দুর্নীতির পর্দাফাঁস করতে গিয়ে এবার এই নরেন্দ্রপুরের অন্তর্গত ডাঙ্গা হাই মাদ্রাসার দুর্নীতিও উঠে এলো। ক্যামেরায় অমিত দাসের সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, নরেন্দ্রপুর। আপনারা জানেন মাধ্যমিক পরীক্ষা চলছে। জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীদের তাণ্ডবের কথা বলবো এবার আপনাদের। হ্যাঁ, নকল করতে বাধা দেওয়ায় তারা ভাঙচুর চালালেন। পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষার্থীরা ভাঙচুর চালালেন কারণ তাদেরকে নকল করতে বাধা দেওয়া হয়। আমার সহকর্মী নীলেশ্বর হাজরা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। নীলেশ্বর, এ সাহস তারা পেলেন কি করে? আমি এই প্রশ্নই রাখবো। দেখো, এই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে যে কিভাবে একটা স্কুলে এইরকম ভাঙচুর চালায়, এবং এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু গত কয়েক বছর ধরে চলে আসছে। তবে এই ঘটনাগুলি সাধারণত দেখা যায় যে যখন মাধ্যমিক পরীক্ষার শেষ দিন হয়, সেই শেষ দিনে এই জাতীয় ঘটনা হয়। এবার কিন্তু পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে গেল, যেটা স্কুল পরিচালন সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে যে স্কুলে গার্ড খুব কড়া দেওয়া হচ্ছিল এবং ছাত্রদের উপরে প্রচন্ড নজরদারি করছিল। সম্ভবত এই আক্রোশেই আজ তারা 4টি কক্ষে ভাঙচুর চালিয়েছে, ফ্যানে ব্লেড ভেঙে দিয়েছে, জানলা দরজা ভেঙে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ঘটনা ঘটেছে। এবং এই ঘটনাস্থলের আশপাশের থেকে প্রচুর টুকলি পাওয়া গেছে, অর্থাৎ নকল করার যে কাগজপত্র সেগুলো পাওয়া গেছে। ধন্যবাদ।